হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাচ্ছি। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের 4 মাস হয়ে গেছে। আর এই 4 মাসে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তিক্ত থেকে তিক্ততার পর্যায়ে চলে গেছে। এই তিক্ততা চরম আকার ধারণ করে যখন ভারত বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বলে বিভিন্ন বিবৃতি দিতে থাকে। বাংলাদেশ তীব্র ভাষায় এর প্রতিবাদ জানিয়ে বলে, ভারত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কিছু রাজনৈতিক হিংসা ছাড়া কেউ হিন্দুদের উপর আক্রমণ করছে না। শুধু তাই নয়, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আরো বলেন, কিছু বড় দেশ বাংলাদেশের নতুন স্বাধীনতা হজম করতে পারছে না। যখন সাবেক ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়, তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে বলে, চিন্ময় দাসের ন্যায় বিচার পাওয়া উচিত। বাংলাদেশ এর বিপরীতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়ে বলে, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তাই এ ধরনের বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ করা ঠিক না। কিন্তু এই একই সাথে এটা যে আমাদের অভ্যন্তরীণ বিষয়, এটা আমরা যদি বলে যেতে চাই, কারো মনে যদি কোনো ধরনের সংশয় থাকে, সেই সংশয় দূর করার জন্যই উই আর লাইক এ ওপেন বুক। এরপর আগুনে ঘি ঢালতে পর্দায় হাজির হন মমতা ব্যানার্জি। তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার জন্য জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানোর কথা বলেন। মমতার এই কথার প্রতি উত্তরে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকে বলেন, সংখ্যালঘুদের সুরক্ষার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাংলাদেশে না, বরং ভারতে পাঠানো উচিত। ওনার দেশেরটার জন্যই মনে আমাদেরটা ভুলে উনি বুঝলে বাংলাদেশে দরকার। সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে, ওই জন্যই মনে উনি ওনার দেশের জন্যই মনে ওইটা চাচ্ছে। আর বাংলাদেশের ধৈর্যের বাঁধ তখন ভেঙে যায়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা হয়। বাংলাদেশের মানুষ ভারতের এমন আচরণে ক্ষোভে ফেটে পড়ে। সংকট মোকাবেলায় ইউনূস সরকার সব রাজনৈতিক সংগঠনের সাথে মিলে জাতীয় ঐক্যের ডাক দেয়। বর্তমান অবস্থা, দুই দেশের কথাবার্তা, ভিসা, আমদানি রপ্তানি প্রায় সব বন্ধ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের হঠাৎ এমন কি হলো যে তারা আমাদের সাথে এমন আচরণ করছে? অনেকের মতে ভারত শেখ হাসিনার এমন পতন মেনে নিতে পারছে না, তাই তারা আবার শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়, তাই তাদের এমন আচরণ। একটা বয়ান, একটা ন্যারেটিভ তৈরি করছেন বাংলাদেশের বিরুদ্ধে, কারণ শেখ হাসিনার পতনটা একেবারেই মেনে নিতে পারছেন না। আবার অনেকের মতে বিজেপি বাংলাদেশের দুর্বল সরকারের ফায়দা তুলে আঞ্চলিক রাজনীতি করার চেষ্টা করছে, তাই বাংলাদেশের হিন্দু নির্যাতনের ধোঁয়া তুলে পশ্চিমবঙ্গের হিন্দুদের হিন্দু সেন্টিমেন্ট জাগিয়ে তোলার চেষ্টা করছে, আর এর উপর ভিত্তি করে আসন্ন বিধানসভায় পশ্চিমবঙ্গ জয় করতে চায়। বিজেপি চিন্তা করতেছে, যদি আমাদের এখানে একটা কেওয়াজ লাগে অত প্রোপাগান্ডা করে হিন্দুদেরকে টর্চার করা হচ্ছে বাংলাদেশে, এটা বলে যদি পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে হিন্দুত্ববাদের দিকে ঝোঁকাতে পারে, তাহলে তাদের পশ্চিমবঙ্গে পা রাখার একটা জায়গা হয়। কারণ যাই হোক, বর্তমানে এটি এখন স্পষ্ট যে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আজ শেষের পথে। কিন্তু কেন? এর জন্য কে দায়ী? আর এ থেকে উত্তরণের পথ কি? তাই আজ জানার চেষ্টা করব এই ভিডিওটিতে। আসলে গত কয়েক মাস থেকেই ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে। সত্য মিথ্যা মিলিয়ে তারা বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুরা নির্যাতনের শিকার, এটি সারা বিশ্বে প্রচার করছে। বাংলাদেশে হিন্দুদের উপর যে লাগাতার অত্যাচার চলছে তার তীব্র নিন্দা এবার মুখ্যমন্ত্রীর। একের পর এক তালিবানি ফতোয়া জারি করা হচ্ছে, পর্দানসীন করার চেষ্টা হচ্ছে মহিলাদের। এই মুহূর্তে বাণিজ্য নগরী কতখানি গর্জন করছে, হিন্দুদের নিপীড়নের প্রতিবাদ কতখানি গর্জে উঠছে। সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা হয়েছে, অবশেষে বাংলাদেশ সরকার মানল। কিন্তু আমি যদি লাগাতার দেখি যে নির্দিষ্ট একটা সম্প্রদায়ের উপর ওপার বাংলায় অত্যাচার হচ্ছে, এটি সেই ভারতীয় মিডিয়া যারা আজ পর্যন্ত ভারতের মণিপুরের গৃহযুদ্ধ নিয়ে টু শব্দ পর্যন্ত করেনি। আর মুসলমান নির্যাতনের কথা তো নাই বলি। ভারতে মুসলমান সহ অন্যান্য সকল সংখ্যালঘুদের অস্তিত্ব আজ হুমকির মুখে। সেটি নিয়ে ভারতের মিডিয়ার কোনো মাথা ব্যথা তো নেই, उल्टो तरह मुस्लिम विरोधी मनोभाव उश्के दाए। एक ऐसा मुद्दा सामने आया है जिसे लेकर सियासी तूफान मच गया है। व्यूअर्स, बहुत अलार्मिंग सिचुएशन है साहब, बहुत बड़ा खुलासा हुआ। हैरान मत होइएगा जो बताने जा रहा हूँ, आप जानकर हैरान हो जाएंगे। इस रिपोर्ट के मुताबिक द मुस्लिम पॉपुलेशन हैज गॉन अप बाय 43+%। 43% बढ़ी है। The Hindu population has gone down in an equal period by 7.82%। 8% कम हुई है।
Think about this. It's crazy. एक साजिश चल रहा है भारत को गजवाए हिंद करने का इस्लामिक स्टेट बनाना चाहते हैं। देश के लिए यह स्थिति विस्फोटक हो गई है। ये तो बहुत दुखदायी चिंता का विषय है और ये भारत के सनातन को खत्म करने की एक साजिश भी। সেই মিডিয়ায় যখন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে বলে গলা ফাটায় তখন এটি অনেক হাস্যকর শোনায়, কিন্তু আমাদের কাছে যতই হাস্যকর শোনাক না কেন তারা কিন্তু তাদের কাজে সফল। তারা খুব সূক্ষ্মভাবে ভারত ও বাকি বিশ্বের মানুষের সামনে তুলে ধরতে পেরেছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। ফলাফল বাংলাদেশ নিয়ে মানবাধিকার কমিশন ও ডোনাল্ড ট্রাম্পের বিবৃতি। এটি প্রমাণ করে তাদের এই অপপ্রচার কাজে লাগছে। ভারতের মিডিয়ার এই অপপ্রচার আরও বেড়ে যায় যখন বাংলাদেশ ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। ভারতের গণমাধ্যম বলতে গেলে ইউনূস সরকারের ঘুম হারাম করে দেয়। খবরে নজর রাখবো, ঢাকা বিমানবন্দর থেকে আটক চিন্ময় কৃষ্ণ প্রভু বিমানবন্দর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে এমনটাই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশে পুলিশের গাড়িতে তোলা হয়। ভারত সরকার এ পর্যায়ে বলে চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে জামিন দিতে হবে, হিন্দুদের উপর ধর্মীয় নিপীড়ন বন্ধ করতে হবে ও অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘুদের সুরক্ষায় দৃঢ় পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশে কিছু হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, এটি একদম সঠিক। আসলে এখানে দু ধরনের হামলা দেখতে পাওয়া যায়, একটি হচ্ছে সাম্প্রদায়িক আর অন্যটি রাজনৈতিক। এর মধ্যে রাজনৈতিক সহিংসতা হয়েছে সবচেয়ে বেশি। বিচার বহির্ভূত সহিংসতা তা যার সাথেই হোক তা গ্রহণযোগ্য হতে পারে না। মব জাস্টিস কোনো সমাধান নয়, কিন্তু বাংলাদেশে তা হয়েছে ও হচ্ছে, আর এতে হিন্দু মুসলমান সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সহিংসতার পাশাপাশি কিছু সাম্প্রদায়িক সহিংসতাও হয়েছে, আর এর প্রধান কারণ দুর্বল পুলিশ ও সরকার ব্যবস্থা। ক্ষমতা গ্রহণের 4 মাস হতে চলল, কিন্তু বাংলাদেশ সরকার এখনো এর সমস্যা কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু সমস্যা হচ্ছে ভারতের মিডিয়া অনেক রংচং মাখিয়ে তা আরো বাড়িয়ে বলার চেষ্টা করছে। তারা দেখাতে চাইছে বাংলাদেশে গণহত্যা, গণধর্ষণের মতো ঘটনা ঘটছে। বাংলাদেশে এখন পর্যন্ত কতজন হিন্দু মারা গেছে বা কতজন সহিংসতার শিকার হয়েছে তার সঠিক কোনো তথ্য আজও ভারত দিতে পারেনি। তাই বাংলাদেশ থেকে বারবার প্রশ্ন করা হচ্ছে, ভারত কেন সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলছে? ভারত কেন চিন্ময় দাসকে বাঁচানোর কথা বলছে? চিন্ময় দাস কি ভারতের নাগরিক? উত্তর না। চিন্ময় দাস কি ইসকনের সদস্য? উত্তর না, কারণ কয়েক মাস আগে তাকে বহিষ্কার করা হয়েছে। কিছু রিপোর্ট অনুযায়ী তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আছে। এর বাইরে তিনি বিভিন্ন সমাবেশে উস্কানিমূলক রাজনৈতিক বক্তব্য দিচ্ছিলেন। তারা কি তার মূল্য পেয়েছে? তারা কি তার মূল্য পেয়েছে? আজকে দেখুন নেট স্লো করে দেওয়া হয়েছে। তাই তিনি শেখ হাসিনার সমর্থক বলে ধরে নেওয়া হচ্ছে, আর এই কারণেই তিনি সরকারের রাডারে চলে আসেন। কিন্তু এটিও সত্যি যে একটি দুর্বল রাষ্ট্রদ্রোহিতার মামলা দেখিয়ে তাকে যেভাবে গ্রেপ্তার করা হয় তাতে তার জনপ্রিয়তা আরো বেড়ে যায়। এর ফলে ইউনূস সরকার বেছে বেছে হিন্দুদের টার্গেট করছে এমন একটি ছবি বাকি বিশ্বের কাছে চলে যায়। এর উপর কোনো আইনজীবীকে তার প্রতিনিধিত্ব করতে না দেওয়া ও জামিন না মঞ্জুর করে দেওয়া সেই ধারণাকে আরো পাকাপোক্ত করে দেয়। ফলাফল আমেরিকা এক বিবৃতি দিয়ে বলে চিন্ময়ের সুষ্ঠু শুনানি হওয়া উচিত। অন্যদিকে চিন্ময়কে গ্রেপ্তারের সময় তার সমর্থকরা একজন আইনজীবীকে আদালত পাড়ায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। বাংলাদেশের মানুষ এ নিয়ে ব্যাপক ক্ষিপ্ত। তাই বাংলাদেশের হিন্দুরা যে নির্যাতিত এ কথা আমরা সাধারণ বাঙালিরা শুনতে চাচ্ছি না। ভারতের বিরুদ্ধে মানুষ প্রকাশ্যে প্রতিবাদ শুরু করে, ওদিকে ভারতের ত্রিপুরা ও কলকাতায় স্থানীয় হিন্দু সংগঠনগুলো বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। ত্রিপুরায় আন্দোলন এতটাই সহিংস হয়ে ওঠেছে তারা বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিসে হামলা চালিয়ে দেয়। মজার ব্যাপার হচ্ছে যে সংগঠনটি বাংলাদেশের হাই কমিশনে হামলা চালায় তার বয়স মাত্র 1 সপ্তাহ, মানে সেই সংগঠনটি মাত্র 1 সপ্তাহ আগে গঠিত হয়েছে। তাই এটি খুব স্বাভাবিক যে বাংলাদেশ এটিকে একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলে ধরে নিচ্ছে। বাংলাদেশে এমন হামলাকে সিরিয়াসলি নেয় আর রাষ্ট্রদূতকে তলব করে। বাংলাদেশি 2 কূটনৈতিককে দেশে ফিরিয়ে আনে আর ভারতীয়দের বাংলাদেশে ভিসা দেওয়া সীমিত করে দেয়। দর্শক, কলকাতায় ভিসা সেবা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন। আজ থেকেই এটি কার্যকর হয়েছে। বাংলাদেশের জন্য এটি ছিল একটি বিরল ঘটনা। ভারতও বুঝতে পারে বাংলাদেশ এই ব্যাপারে কতটা ক্ষিপ্ত। তাই ভারত এর জন্য দুঃখ প্রকাশ করে বাংলাদেশের মিশনের নিরাপত্তা বাড়িয়ে দেয়। এরপর আসে দ্বিতীয় আক্রমণ,
আর এটি ছিল মৌখিক আক্রমণ। ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন ও ভাষণ দেন। এ ভাষণে তিনি বাংলাদেশে হিন্দুদের উপর গণহত্যা হচ্ছে বলে দাবি করেন। এতে বাংলাদেশের মানুষের মনে আর কোনো সন্দেহ থাকে না যে ভারত ইচ্ছে করে এমনটি করছে, তারা আবার শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়। অথচ বাংলাদেশের মানুষ চায় জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যার জন্য শেখ হাসিনার বিচার করা হোক। সংখ্যালঘুদের আক্রমণের বিষয়ে ভারত ও বাংলাদেশ মিডিয়ার পার্থক্য আকাশ পাতাল। ভারতের মিডিয়া শুধু এটিই প্রচারে ব্যস্ত বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত, বাংলাদেশ পরবর্তী পাকিস্তানের রূপ নিচ্ছে। একের পর এক তালিবানি ফতোয়া জারি করা হচ্ছে, পর্দানসীন করার চেষ্টা হচ্ছে মহিলাদের। আর ঠিক এখানেই প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি তাহলে আফগানিস্তানের পথে যাচ্ছে? কিন্তু আসল সত্য হচ্ছে এমন কিছুই না। বাংলাদেশের সব ধর্মের মানুষ একত্রে বসবাস করে। এমনকি বিভিন্ন ধর্মীয় গুরুরাও বারবার বলেছেন, আমরা ভালো আছি, আমরা বাংলাদেশে নির্যাতিত নই। আমরা অবশ্যই বলেছি আমরা ভালো আছি, বাংলাদেশে ভালো আছেন, আমরা বাংলাদেশে ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। তবে হ্যাঁ, বাংলাদেশে যে একবারেই আক্রমণ হয়নি এ কথা বললে মিথ্যা বলা হবে। কিছু আক্রমণ অবশ্যই হয়েছে, বাংলাদেশের মিডিয়া তা তুলেও ধরেছে ও সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। তার মানে এই না যে বাংলাদেশে হিন্দু নিধন চলছে, বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের ঘৃণা করে, এটি একটি ডাহা মিথ্যা কথা। বাংলাদেশের সাধারণ মানুষের অবশ্যই ক্ষোভ আছে, কিন্তু সেই ক্ষোভ হিন্দুদের উপরে না, সেই ক্ষোভ ভারতের সাধারণ জনগণের উপরেও না, সেই ক্ষোভ হচ্ছে ভারত সরকারের প্রতি। ভারত যেভাবে বাংলাদেশের উপর দাদাগিরি দেখায় তা নিয়ে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে নাক গলায় তা নিয়ে, ও গত 15 বছরে ভারত যেভাবে শেখ হাসিনাকে সাপোর্ট দিয়ে গেছে তা নিয়ে সাধারণ মানুষ ভারত সরকারের উপর দারুণ ক্ষুব্ধ। এই বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশের সরকারই যথেষ্ট, দিল্লির কোনো মায়া কান্নার দরকার নাই। তাই ভারতের গদি মিডিয়ার প্রোপাগান্ডা কাউন্টার করার জন্য বাংলাদেশের মিডিয়াও কাজ শুরু করে দিয়েছে। ভারত কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে তা তুলে ধরছে। শুধু তাই নয়, ভারতের বিজেপি সরকার কিভাবে মুসলমানদের টার্গেট করে, তাদের আক্রমণ করে তা নিয়েও টিপ্পনী দিচ্ছে। কিন্তু ভারতের বিরুদ্ধে সাধারণ বাংলাদেশিদের এই ক্ষোভ, এই অসন্তোষ এ পর্যায়ে আসলো কিভাবে? অনেকে মনে করে থাকে ভারতের সাম্প্রতিক কার্যক্রম এর জন্য দায়ী, কিন্তু এটি মোটেও ঠিক না। আসলে ভারতের প্রতি বাংলাদেশের এই ক্ষোভ বছরের পর বছর ধরে চলা বৈষম্যের বহিঃপ্রকাশ। গত 50 বছর ধরে সবাই এটিই জেনে এসেছে ভারত বাংলাদেশের ভালো বন্ধু। ভারত বাংলাদেশের বন্ধুত্বের ইতিহাস বাংলাদেশের চেয়েও পুরনো। বাংলাদেশ স্বাধীনতার পিছনে ভারত বিরাট ভূমিকা পালন করে। স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশও হয় ভারত। পাকিস্তানের সাথে যুদ্ধ ও স্বাধীনতার পর বাংলাদেশ ও ভারতের এই বন্ধুত্ব আরো গভীর হয়। স্বাধীনতার পর ভারত বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হয়ে ওঠে। বর্তমানে ভারত বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দু দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য $16 বিলিয়ন পৌঁছে গেছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রজেক্টে ভারতের বিনিয়োগ আছে। ভারতও বাংলাদেশের ট্রানজিট ব্যবহার করে পাইপলাইনের মাধ্যমে তেল শিলিগুড়ি থেকে প্রভাতপুরে সাপ্লাই করে। বিনিময়ে ভারত বাংলাদেশের এনার্জি চাহিদা পূরণ করে। এর বাইরেও বাংলাদেশের বিভিন্ন বিপদে ভারত বাংলাদেশকে সাহায্যই করেছে। যেমন 2007 সালের সাইক্লোন, 2020-এর সিডর ও কোভিড সহ বিভিন্ন সময় ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। ভারতের মিডিয়া এগুলো ফলাও করে প্রচার করে, কিন্তু ভারতের মিডিয়া এটি কখনো বলে না যে ভারত কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়, আর ভারতের এই নাক গলানো বাংলাদেশের মানুষ কতটা অপছন্দ করে। বিশেষ করে গত কয়েক বছরে বাংলাদেশের প্রতি ভারতের আচরণ নিয়ে সাধারণ মানুষ চরম বিরক্ত। কিন্তু সমস্যা হচ্ছে ভারত সরকার বাংলাদেশের সাধারণ মানুষের এমন মনোভাবকে পাত্তাই দেয় না। এটি এখন প্রকাশ্য সত্য যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে ভারত এমন কিছু নেই যা করেনি, আর বিনিময়ে হাসিনাও অকাতরে ভারতের সকল আদেশ মেনে নিয়েছে। শেখ হাসিনা তো প্রকাশ্যে বলেই ফেলে, আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন তা মনে রাখবে। বাংলাদেশের সাধারণ মানুষ অন্ধ না। হাসিনার এই চাহিদা মাত্র দিয়ে দেওয়ার পলিসি নিয়ে তারা মোটেও খুশি ছিল না। তারা ভয়ে মুখ খোলেনি বটে, তার মানে এই না তারা এসব মেনে নিয়েছে। এছাড়াও কিছু কার্যক্রম তাদের এই ক্ষোভের আগুনে ঘি ঢালার কাজ করেছে। তার প্রথমেই আছে গঙ্গা তিস্তার পানি চুক্তি। হাসিনা এসব চুক্তিতে একটু বেশি প্রো ইন্ডিয়ার পরিচয় দেয়। আর 2 নম্বরে আছে ফারাক্কা বাঁধ নিয়ে বিরোধ।
বাংলাদেশ বহুদিন থেকেই ভারতের ফারাক্কা বাঁধ নিয়ে অসন্তোষ জানিয়ে আসছে। বাংলাদেশের মতে খরার সময় ভারত পানি আটকে রাখে, ফলে বাংলাদেশের ফসলের ক্ষতি হয়, আর বর্ষার সময় বাঁধ খুলে দেয়, ফলে দেশে বন্যা হয়। ভারত যেহেতু উজানে অবস্থিত, তাই বাংলাদেশিরা মনে করে ভারত তার অবস্থানের মিসইউজ করে বাংলাদেশের ক্ষতি করছে। এরপরে 3 নম্বরে আছে বাণিজ্য ঘাটতি। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, কিন্তু এতে বাংলাদেশের কম, ভারতের লাভ বেশি। কারণ ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় $10 বিলিয়ন। এখন আপনি চিন্তা করুন, $16 বিলিয়ন বাণিজ্যের যদি $10 বিলিয়ন ঘাটতি থাকে, তাহলে কার লাভ? এর বাইরে বাংলাদেশের ব্যবসায়ীরা অভিযোগ করে ভারতীয় পণ্যের কারণে তাদের ক্ষতি হচ্ছে। তাদের আরও অভিযোগ, ভারত বাংলাদেশে ট্যারিফ বেনিফিট পায়, কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতে সেই সুবিধা পায় না। 4 নম্বরে আছে বাংলাদেশে ভারতের গোয়েন্দা তৎপরতা। অনেক রিপোর্টে দাবি করা হয়েছে ভারতের র বাংলাদেশের দারুণ সক্রিয়। শুধু তাই নয়, র বাংলাদেশের রাজনীতিতে যত্রতত্র হস্তক্ষেপ করে। 2009 সালে শেখ হাসিনাকে যখন আটক করা হয়, তখন ভারত বাংলাদেশের সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতি নিয়ে রাখে। সামরিক অভিযান ছাড়াও বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশের আর্মি অফিসার হত্যা থেকে শুরু করে অনেক পলিটিক্যাল গুম ও খুনের পেছনে রয়ের হাত আছে বলে ধারণা করা হয়। আর 5 নম্বর কারণ হচ্ছে রাজনৈতিক। শেখ হাসিনা যখন বিরোধী দমনে চরম নিপীড়ন করছিল, একের পর এক একতরফা নির্বাচন করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করছিল, গণতন্ত্রের ত্রুটি চেপে ধরছিল, তখন ভারত যে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, তখন সে শুধু চুপই থাকেনি, বিভিন্ন উপায়ে সহায়তা করে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার চেষ্টা করে। আন্তর্জাতিক লবিং করেছে, হাসিনার পক্ষে ওকালতি করেছে। তাই বাংলাদেশিদের ভারত বিরোধী হওয়ার কারণ নানামুখী। অর্থনৈতিক বৈষম্য থেকে ঐতিহাসিক অভিযোগ, দাদাগিরি থেকে রাজনৈতিক হস্তক্ষেপ, বিভিন্ন কারণে বাংলাদেশের মানুষ ভারতের উপরে ত্যক্ত বিরক্ত। এর বাইরে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে ভুলে মোদী সরকারের শুধুমাত্র শেখ হাসিনাকে সমর্থনও ভারতের জন্য ব্যাকফায়ার করেছে। বাংলাদেশে যে অন্য কোনো রাজনৈতিক দল আছে, তারাও যে সাধারণ বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করে, মোদী তা পুরোপুরি উপেক্ষা করেছে। মোদী নিজের স্বার্থে সবকিছু ভুলে শুধুমাত্র হাসিনার উপরে ভরসা রেখেছে। ছাত্র আন্দোলনে যখন হাসিনা পালিয়ে যায়, তখন তিনি কোথায় স্থান পান? ভারতে। কিন্তু ভারত এটি বুঝতে চাচ্ছে না, বাংলাদেশের তরুণ, যাদের সংখ্যা প্রায় 65%, তাদের চোখে শেখ হাসিনা খুনি, 1 নম্বর আসামি। এদের বেশিরভাগই জন্ম থেকে শুধুমাত্র শেখ হাসিনার শাসনই দেখেছে, তাই তাদের চোখে শেখ হাসিনাই সকল সমস্যার মূল। তারা এর আগে অন্য কোনো সরকারের শাসন দেখেইনি। তাই ভারতের হাসিনাকে তাদের দেশে আশ্রয় দেওয়াকে তারা সন্দেহের চোখে দেখছে। অনেকে তো বলেই দিয়েছে ভারত শেখ হাসিনাকে সাথে নিয়ে বাংলাদেশে ষড়যন্ত্র করছে। তাই ভারতের মিডিয়া বাংলাদেশ অ্যান্টি হিন্দু এটি যত বেশি প্রচার করবে, তত বেশি ভারত ও বাংলাদেশের সম্পর্ক তিক্ত হতে থাকবে। আর হচ্ছেও তাই। ভারতের আচরণে বিরক্ত বাংলাদেশ ভারতের সাথে তার সকল চুক্তি বাতিলের হুমকি দিয়েছে। রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে, সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে। পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলছে, আর চীন তো আছেই। এমনিতেই এক বাংলাদেশ ছাড়া ভারতের সকল প্রতিবেশী, যেমন নেপাল, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ইতিমধ্যেই চীনের বলয়ে চলে গেছে। এমন সময় বাংলাদেশও যদি চীনের বলয়ে চলে যায়, তাহলে ভারতকে চীন চারপাশ থেকে চেপে ধরবে। তাই এখানে ভারতকে বুঝতে হবে, বাংলাদেশকে চাপ দিয়ে নয়, বাংলাদেশকে পাশে রাখতে হবে ভালোবাসা দিয়ে। সম্পর্ক তৈরি করতে হবে সমতার ভিত্তিতে। একটি বড় বিপ্লবের পর বাংলাদেশ একটি নাজুক সময় পার করছে। এ সময় ভারতের উচিত বাংলাদেশকে সাহায্য করা, যাতে বাংলাদেশ খুব দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো ভারতকে আবার গ্রহণ করবে, কিন্তু তার আগে নয়। মনে হয় ভারত ব্যাপারটা কিছুটা হলেও বুঝতে পারছে। তাই তো সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছে। মোদি ও ইউনূস টেলিফোনে কথা বলেছে। এতে গেল ভারতের দিক। অন্যদিকে বাংলাদেশকে বুঝতে হবে, ভারত বাংলাদেশের একমাত্র প্রতিবেশী। বাংলাদেশকে চারপাশ থেকে ঘিরে রেখেছে ভারত। ভারত বর্তমান বিশ্বের অন্যতম পরাশক্তি। তাই ভারতের সাথে দীর্ঘ শত্রুতা নয়, সহাবস্থানে চলতে হবে। আপনি মানেন বা না মানেন, ভারতের সাথে দীর্ঘ শত্রুতা ভারতের যতটা না ক্ষতি করবে, তার চেয়ে অনেক বেশি ক্ষতি করবে বাংলাদেশের। এ ছিল এই ব্যাপারে আমার মতামত। আপনার মতামত আমার থেকে ভিন্ন হতেই পারে।
তো এই ব্যাপারে আপনার কি মতামত তা আমাকে জানিয়ে নিচে কমেন্টস করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা আমাকে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।